নাকের উপর আসা গেল ফ্রেমের চশমাটা ঠেলে চোখে পড়ে বিরক্তিতে ইরোর দিকে তাকালো ফাহিম। হাতে ফর্সা ত্বক, চা পড়ায় লালচে রং ধারণ করেছে, জ্বালা করেছে সেখানে। ফাহিমকে চুপ থাকতে আর তার দিকে বিরক্ত ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইরো কিছু ধীরে কণ্ঠে বলল, আসলে সরি ভাইয়া, দেখতে পাইনি, তাই ইটের সাথে হোঁচট খেয়ে এই অবস্থা। ইরুর কণ্ঠ কাঁপা কাঁপা। ফাহিম সোজা হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ডান হাত পুরো স্বাভাবিক কণ্ঠে বলল, কাণ্ড জ্ঞান আছে তোমার? কতক্ষণ দাঁড়িয়ে আছে আমি? পুরো 19 মিনিট দেরিতে এসেছো আজ। ফাহিম হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে কথাটা বলে, তারপর আবার বলে, তোমার বান্ধবী কোথায়? কে? শ্রেয়সী? হুম। ফাহিমের কণ্ঠে তেজ মিশ্রিত গভীরতা চেয়ে আছে। হিরো কিছুটা কেঁপে ওঠে, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ওর মন ভালো নেই। ওর আম্মু বলল আজ আসবে না কোচিংয়ে, তাই আমি একা এসেছি। ওর মন খারাপ কেন জানি না। ইরুর কথা শেষ হতে না হতেই ফাহিম একটা ধমক দেয় ইরুকে। ইরু কেঁদে ফেলার জোগাড়। সবসময় স্বাভাবিক থাকলেও এই লোকের সামনে কথা বলতে গেলেই তার অবস্থা টাইট হয়ে যায়। সেই দিন থেকেই শুনেছে ফাহিম অ্যাডভোকেট, সেই দিন থেকেই ইরু ভয় শুরু। বরাবরের মতো ইরু ভীত। তার উপর ফাহিম সেই দিন বলেছিল তার সাথে কথা না বলে খুনের মামলা জেলে ভরে দেবে, পরে ইরু ফাঁসি হবে। সেই থেকে ইরু আরো ভয় পায় ফাহিমকে। ইরু চলো চলো চোখের দিকে তাকিয়ে ফাহিম ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, কেমন বেশ পেন? তুমি যে বান্ধবী মন খারাপের কারণ জানো না? জানি। আসলে আসলে আবার কি? ইরু ছোট্ট করে কাঁদো কাঁদে কণ্ঠে বলে, কোচিংয়ে লেট হয়ে যাচ্ছে, প্লিজ পথ ছাড়ুন, নয়তো স্যার ভীষণ বকবে লেট করে গেলে। ফাহিম নিজের হাত ঘড়ির দিকে তাকায়। 3:47। ইতিমধ্যে 7 মিনিটে 17 মিনিট দেরি। ফাহিম কথা না বাড়িয়ে ইরুর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, গাড়িতে গিয়ে বসো। মানে? আমার গাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছি। ফাহিমের কথায় চোখ দিয়ে এক টোপ পানি পড়ে যায় ইরোর। ভয়ে ভয়ে ফাহিমের সাদা রঙের প্রাইভেটে গিয়ে দরজা খুলে বসে পড়ে। ফাহিম চায়ের দোকানের বিল দিয়ে গাড়ি ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বেঁধে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। তারপর এগিয়ে চলে চিকন সরু রাস্তা দিয়ে। শারমিন খাতুন একের পর এক কল করে যাচ্ছে মেহেরোজকে। সবার নাম্বার ব্লক লিস্টে ফেললেও দাদির নাম্বারটা আর পারেনি। সবার উপর অভিমান জমলেও দাদির ওপর অভিমান হয় না মেহেরোজের। প্রায় অনেকবার কল বাজার পর মেহেরোজ বিরক্ত হয়ে ফোন অফ করতে গেল। তবে কি মনে করে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শারমিন খাতুনের কান্নার শব্দ ভেসে এলো। তাদের কান্না প্রথমে স্বাভাবিক মনে হলেও পরক্ষণে মনে কু ডাকতে মেহেরোজ শান্ত গম্ভীর কণ্ঠে সালাম দেয়। মেহেরোজের কণ্ঠ শুনে শারমিন খাতুন আবারও শব্দ করে কেঁদে উঠে বলে, দাদু ভাই, তোর আম্মু ভীষণ অসুস্থ, হসপিটালে ভর্তি করেছি। তোরে খুঁজছে বারবার, একটু আয় আর রাগ করে থাকিস না। মেয়েরও খানিকের জন্য চুপ হয়ে গেল। বুকের ভেতর যেন 100 কেজি ওজনের একটা বিশাল পথ চেপে বসলো হঠাৎ। শারমিন খাতুনের কান্নায় মেহেরোজের ঘোর কাটলো মতোই মেহেরোজ শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে আম্মু? জানি না, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। এখনো অক্সিজেন চলছে আর বারবার তোরে খুঁজছে। মেহেরোজের বুকের ভেতর কেমন ব্যথা করে উঠল। মেহেরাজ কণ্ঠে খাদ নামিয়ে বলল, কোন হসপিটাল? সিটি হসপিটাল। আমি আসছি দাদু, এক্ষুনি আসছি। মেহেরজ বিছানায় এতক্ষণ শুয়েছিল টান টান হয়ে। ফাহিমের উপর রাগ করেছে মেহেরাজ বুঝতে পেরেছে। তবে সে কি করবে? সে জানে সে দোষী, তবে ভুল শুধরানো তো সুযোগ লাগবে। কিন্তু মেহেরাজ কি করবে সেটাই
বুঝে উঠতে পারেনি, তাই তো এমন দিশেহারা হচ্ছে। মেহেরাজ ওয়ালেটটা ট্রাউজার এ পকেটে গাড়ির চাবি নিয়ে ছুটে বেরিয়ে গেল শাহিদা খাতুনকে বলে। পার্কিং থেকে গাড়ি নিয়ে ফুল স্পিডে অগ্রসর হলো সিটি হসপিটালের দিকে। মেহরোজ বাবার কথা রাগ করেও গাড়ি ছাড়লেও এখন নিজের মায়ের অসুস্থ কথা শুনে কোনো সন্তান কি পারে সেই রাগ ধরে রাখতে। মেহরোজের মনে উল্টাপাল্টা চিন্তা বয়ে গেছে। গাড়ি ফুল স্পিডে চালিয়ে জ্যাম ঠেলে কিছুক্ষণের মাঝে এসেই পৌঁছালো সিটি হসপিটালের সামনে। পার্কিংয়ে গাড়ি রেখে ছুটে হসপিটালের ভেতর চলে গেল। আসার সময় শারমিন খাতুনের কাছ থেকে কেবিন নাম্বার জেনে নিয়েছিল, তাই আর সমস্যা হয়নি। মেহেরোজের 3তলা 307 নাম্বার কেবিনের সামনে এসে থামলো। তাড়াহুড়ায় মেহেরোজ ভিড় ঠেলে সিঁড়ি বেয়ে উঠেছে, লিফটের অপেক্ষা করেনি। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে মেহেরোজ জোরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। বিছানার উপর শুয়ে আছে নাহিদা খাতুন, নাকে অক্সিজেন এর সারু পাইপ দেওয়া, হাতে স্যালাইন। তার পাশেই টুলে বসে আছে শারমিন খাতুন, আর একটু দূরে দেওয়ালের সাথে হেলান দিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে নিলয় মির্জা, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। মেহেরাজকে কেবিনে ঢুকতে দেখে শারমিন খাতুন উঠে দাঁড়ালেন, এগিয়ে এসে মেহেরাজকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। মেহেরজ দাদিকে সান্ত্বনা নিয়ে নিজের মায়ের কাছে গিয়ে আসে। নাহিদা খাতুনের সেলস নেই। মেহেরজ দূরে সোজা হয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা নিলয় মির্জাকে দেখে শারমিন খাতুনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছিল আম্মুর দাদি? মেহেরজের কথায় শারমিন খাতুন ওড়না কোনো দিয়ে চোখ মুছে ধীরে কণ্ঠে বলে, আজ সকালে শ্রয়সীদের বাড়ি থেকে আলতাপ আর সিয়াম এসেছিল। সে আমাদের হুমকি দিয়েছে, আর তোর বাপ হাত পা ভেঙে মেরে ফেলার হুমকি দিয়েছে। এইসব শুনে তোর দাদা রেগে যায়। ওরা চলে যাওয়ার পর তোর আব্বুর উপর রাগ করে ভীষণ। একথা তুই বাড়ি ছেড়ে চলে গেছিস, তার উপর আলতাপের এমন কথায় তোর চিন্তায় বৌমা প্রেশার বেড়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তারপর থেকেই তোর কাছে কল দিচ্ছি, তুই ধরিসনি, একটু আগেই ধরলি। দাদির কথা শুনে মেহেরোজের নিজেকে ভীষণ অপরাধী মনে হতে শুরু করে। সে এতটাই রেগেছিল যে নিজের মায়ের কলটাও রিসিভ করেনি। সে কেমন ছেলে! মেহেরজ টুল টেনে নাহিদা খাতুনের পাশে বসে, মায়ের হাতটা নিজের হাতে মুঠোয় নিয়ে চুমু খায়। তারপর কপালে ঠেলিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে মায়ের সুস্থতার জন্য। ভিন্ন রাস্তায় গাড়ি প্রবেশ করতে ইরু ফাহিমের দিকে তাকিয়ে তাড়াহুড়া করে বলে, ভুল রাস্তায় যাচ্ছেন, এখানে গাড়ি থামান প্লিজ। ইরুর কথা ফাহিম কানে তোলে না। ইরু দরজা খোলার চেষ্টা করে, তবে পারে না। ইরু আবারও ফাহিম গাড়ি থামাতে আকুতি মিনতি করতে শুরু করে। স্যার বকলে ওকে দেরিতে গেলে। ইরু এমন বাচ্চা মার কাঁদো কাঁদো কণ্ঠ দেখে ফাহিম বিরক্ত হয়ে ধমক দেয়। ফাহিমের ধমকে ঔষধের মতো কাজ করে ইরুর উপর। চুপচাপ সোজা হয়ে বসে ফুপাতে 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 শুরু করে। ফাহিম ইরুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে কড়া কণ্ঠে বলে, আজ পড়তে যাওয়া লাগবে না, তোমার সাথে আমার দরকার আছে। ফাহিমের কত গা মনে ইরু বুঝতে পারে না তার সাথে এই লোক আবার কি দরকার থাকতে পারে। ইরু বোকা বোকা কণ্ঠে বলে, আমার সাথে কি দরকার? শ্রয়সী আর মেহেরজের বিয়ে আর ডিভোর্স নিয়ে তোমার সাথে কথা বলা আছে। আমি জানি তুমি অনেক কিছুই জানো, আর তোমার সাথে বললে কাজ হবে। কি কাজ হবে? ফাহিম ইরুর কথার উত্তর দেয় না। গাড়ি থামায় একটা পার্কের সামনে। বিশাল বেলা, বেশ লোকজন। পার্কের ভিতর একটা কফি শপে নিয়ে গিয়ে বসে ইরুকে। ফাহিমের উপরে উপরে মেহেরজের উপরে রেগে থাকলেও মনে মনে সে মেহেরজের খুশিটাই দেখতে চাচ্ছে। সেও চাচ্ছে
শ্রেয়সীর সাথে তার সব সম্পর্ক ঠিক হয়ে যাক। তাই তো আজ দুপুর থেকে অপেক্ষা করেছি রোর জন্য। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা চলবে।